হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আমরা চ্যাপ্টার 3 পেজ নাম্বার 36 আজকে পার্ট নাম্বার 2 করব ভিডিও। কি বলেছে দেখো, চারটি সংখ্যা সমানুপাতে আছে কিনা দেখি। এই যে চারটি সংখ্যা দেখতে পাচ্ছ 5, 7, 10, 14 নিয়ে সমানুপাত তৈরি করি। পার্ট 1-এ দেখিয়েছিলাম কিভাবে সমানুপাত তৈরি করতে হয়। এখানে সমানুপাত আমরা বের করেছিলাম, এখানে সমানুপাত তৈরি করতে বলেছে। তাহলে আমরা একই রকমভাবে বলেছে 3 নম্বর পয়েন্টটা যে 5, 7, 10, 14 সমানুপাতে আছে কিনা দেখি। তাহলে আমরা কি জানি, এটা এই দুটো হচ্ছে প্রান্তিক পথ বা প্রান্ত পথ, আর মাঝখানে দুটো হচ্ছে আমার মধ্যপথ। তাহলে এখানে প্রান্তদ্বয়ের গুণফল, মানে প্রান্তদ্বয় বলতে এখানে 5 আর শেষে যে আছে সেটা কত, 14। তাহলে এদের গুণফলটা কত হবে দেখো, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 5 5 আর 2 যোগ করলে 7, মানে 5 14 70। আর মধ্যপথের দ্বয়ের গুণফল বলতে এই যে প্রান্ত দুটো পথ ছেড়ে আমার মাঝামাঝি কে আছে দেখো 7 আর কি এখানে 10, এটাকে বলা হয় মধ্যপথ দ্বয়ের গুণফল। তাহলে 7 10 কত, 70। তাহলে দুটোই সমান। তাহলে আমরা লিখতে পারি যে প্রান্তদ্বয়ের গুণফল সমান সমান হচ্ছে মধ্যদ্বয়ের গুণফল। সুতরাং সংখ্যা চারটি সমানুপাতে আছে। যেহেতু দুটোর ভ্যালু সমান, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, দুটো সংখ্যা সমানুপাতে আছে। 4 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, যে 5, 10, 7, 14 সমানুপাতে আছে কিনা দেখি। একই রকমভাবে আমরা করব যে এখানে প্রান্তদ্বয়ের গুণফল, মানে 5-এর সাথে 14, 5 14 একটু আগে যেমন করলাম, 5 14 70, আর 7 10 কত, 70। ওকে, এবার দেখো সংখ্যাটা কিন্তু এখানে 5 7 10 14 ছিল। এবার কি করেছে, 5 10 আর 7 14 পরে লিখেছে। তাহলে সেই ক্ষেত্রেও দেখছি যে প্রান্তদ্বয়ের গুণফল দুটো যেহেতু ভ্যালু 70, তাহলে এরা কি সমান, যে প্রান্তদ্বয়ের গুণফল সমান সমান মধ্যদ্বয়ের গুণফল। এখানে কি করেছে দেখো, যে আমরা এভাবেও করতে পারি যে 5 অনুপাত 10, তাহলে 5-এর ঘরে নামতা পড়লে 5 ওকে 5, 5 দুগুণে 10, তাহলে 1:2। 7-এর এই 7 ও 14-র মধ্যে আমরা যদি অনুপাত দিয়ে লিখি 7 অনুপাত 14 বা 7:14, তাহলে 7 ওকে 7, 7 দুগুণে 14, তাহলে এটাও কত, 1:2। দেখো এই দুটো 1:2 আসলো, এই দুটো কিন্তু 1:2 আসলো। তাই আমরা এভাবেও করতে পারি যে 5 অনুপাত 10, এখানে ডবল অনুপাত দেবো 7:, বা অনুপাত 14। ওকে, এটাও একটা প্রসেস, তোমরা যে কোনো একভাবে করতে পারো। পরেরটা দেখো, দুটো নিয়মেই দেখিয়েছে। অ্যাকচুয়ালি এখানেও করেছিল, এই যে দেখো এখানেও করেছিল যে 10:14, এই যে 10-এর সাথে 14 আর 5-এর সাথে কত, 7, তাহলে 5, এখানে 5 আর 10:14 করেছে। আচ্ছা, 5:7 করেনি, এখানে লিখেছে যে 10:14 সমান সমান 5:7। কেন, দুটো যেহেতু ভ্যালু সমান, তাহলে আমরা লিখতে পারি সমান সমান তুলে দেখো, সমান সমানের বদলে আমরা দিতে পারি, তাহলে আমরা সমান সমানের বদলে কী দেবো, সেই জায়গায় ডবল অনুপাত বা ডবল স্টু। ওকে, ইংলিশে এটাকে ISTO স্টু বলবো, বা বাংলায় আমরা অনুপাত বলবো। ঠিক পরেরটা দেখো, 5 দাগেরটা বলছে 5, 7, 5, 14, 10, মানে এই সংখ্যাগুলোই বিভিন্নভাবে লিখছে। এখানে প্রথমে 7 নিয়েছে, তারপরে 5 নিয়েছে, তারপরে 14 নিয়েছে, তারপরে 10 নিয়েছে। অনুপাতে আছে কিনা দেখি। তাহলে একই রকমভাবে দেখো 5 অনুপাত 7 অনুপাত 5 লিখতে পারি সমান সমান 14 অনুপাত 10। তাহলে দেখবো আগে এখানে যে প্রান্তদ্বয়ের গুণফল, মানে 7 আর 10-এর গুণফল কত। প্রান্তদ্বয়ের গুণফল হচ্ছে, এখানে কি লিখেছে, প্রান্তদ্বয়ের গুণফল। তাহলে 5 গুণন 7, তাহলে 5 গুণন 7, আচ্ছা এখানে ভুল করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 গুণন 10 হবে, তাহলে 7 10-কে 70, তাই তো। প্রান্তদ্বয় তো আমরা এই দুটো দেখতে পাচ্ছি, আর মধ্যদ্বয় হচ্ছে 14 গুণন 5, কিন্তু এখানে উল্টো লিখেছে। দেখো এখানে প্রান্তদ্বয়ের গুণফল 5 গুণন 7 দেখিয়েছে, তাহলে 5 গুণন 7 তো না, এটার ক্ষেত্রে যেমন ছিল 5 গুণন 14, তাহলে এটার ক্ষেত্রেও তো হবে প্রান্তদ্বয় 7 গুণন 10। ওকে, তাহলে 7 10-কে 70, কিন্তু এখানে 5 আর 7 লিখেছে, 5 আর 7, মানে প্রথম দুটো পদ নিয়েছে,
কিন্তু লিখেছে প্রান্তদ্বয়ের গুণফল, তাহলে ভুল লিখেছে, তাই তো? তাহলে এখানে 7 গুণন 10 হবে। ওকে, এটা কারেক্ট করবে, 7 গুণন 10 অর্থাৎ 70। আর এখানে মধ্যদ্বয়ের গুণফল আমরা দেখতে পাচ্ছি 5 আর কে আছে 14, তাহলে 5 ইন্টু 14, 5 14 কত 70। তাহলে এটাও আমরা বলতে পারি যে হ্যাঁ, এরা দুইজনে কি সমান, প্রান্তদ্বয়ের গুণফল আর মধ্যদ্বয়ের গুণফলটা হচ্ছে সমান। ঠিক আছে, তো বলছে সমানুপাতে আছে, দেখো আবার লিখেছে সমানুপাতে আছে, আর এখানে আবার লিখেছে না এরা দুজন সমানুপাতে নেই, তার মানে এই সাইনটা ভুল আছে এখানে, আর এখানে সংখ্যাগুলো ভুল লিখেছে, তোমরা একটু কারেক্ট করে দিবে। তাহলে দেখো 6এরটা দেখো কি বলেছে যে 10, 5, 14, 7 মানে সেই সংখ্যাগুলোই এলোমেলোভাবে লিখে করছে। তাহলে এখানে প্রান্তদ্বয় 10 গুণন 7, তাহলে 7 10কে 70, মানে 10 গুণন 7 করলে 7 10কে 70, আর মধ্যদ্বয় হচ্ছে 5 গুণন 14, মানে এটাও 70। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটাও হচ্ছে সমানুপাতেই আছে। কেন এখানে লিখেছি 4টি সংখ্যা সমানুপাতে থাকবে যদি প্রান্তদ্বয়ের গুণফল সমান মধ্যদ্বয়ের গুণফল সমান হয়। অর্থাৎ এখানে মনে রাখবে আমরা যে এই সূত্রটা বা নিয়ম ধরে করব যে প্রথম পদ গুণন চতুর্থ পদ, দেখো প্রথম পদ গুণন চতুর্থ পদ, দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ এখানে 5 আর তৃতীয় পদ হচ্ছে আমার 14। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে যেহেতু সমানুপাতে আছে তাহলে আমরা বলতে পারি যে 5 এই যে 10:5 আর 14:7। ওকে, এইভাবে লেখার প্রসেসটা দেখো যে কীভাবে লিখবো, এর সাথে এর সম্পর্ক দিব, আবার এর সাথে এর সম্পর্ক তো দিব, কিন্তু তার আগে মাঝখানে আমি কি করব, দুটো করে টোটাল 4টা অনুপাত দিব, এটা মানেই আবার সমান সমান বোঝায়, মনে রাখবে। পরেরটা দেখো কি বলেছে যে 4টি সংখ্যা সমানুপাতে থাকলে 4টি আলাদা অনুপাত তৈরি করতে পারলাম। হ্যাঁ, আমরা 4টা দেখো এই একটা সংখ্যা ধরে আমরা 4টা, মানে এই 4টা সংখ্যা ধরে আমরা কটা অনুপাত তৈরি করলাম, দেখো 1 2 3 আর 6 নাম্বার করেছি, মানে 4টা। তো সেম বলেছে যে 4টি সংখ্যা সমানুপাতে থাকলে 4টি আলাদা সমানুপাত তৈরি করতে পারলাম, যেমন 5:1 একবার 7 করেছি প্রথমটা, 10:10:14, মানে প্রথমটা কথা বলেছে দেখো যে 5:7 10:14। তারপরে সেকেন্ডটা করেছি দেখো যে 5:10, অর্থাৎ এইটার কথা বলছে যে 5:10 7:14। ওকে, তারপরে তৃতীয়টা বলেছে 7:5 14:10। ওকে, 7:5 14:10, এটা হচ্ছে তৃতীয়টা, দেখতে পাচ্ছ যে 7:5, এই যে 7:5 14:10। আর চতুর্থটা কী করলো যে 10:5 14:7। তাহলে এইভাবে বিভিন্ন আকারে আমরা লিখতে পারি। এবার নিজে করে কি বলেছে দেখো, আচ্ছা প্রথমটা দেখো কি বলেছে যে নিজে করি 3.2, এখানে হয়তো জল পেয়ে এরকম হয়েছে, বোঝা যাচ্ছে না, তো চলো এখানে কী লেখা আছে আমি বলে দিচ্ছি। নিজে যাচাই করি যে সংখ্যাটা এখানে ছিল 7, 5, 14, 10 যে সমানুপাতে আছে কিনা, তাহলে কী লেখা ছিল, এই লেখাটা ছিল যে নিজে যাচাই করি 7, 5, 14, 10 সমানুপাতে আছে কিনা। তাহলে আমরা একই রকমভাবে যেটা শিখেছিলাম উদাহরণে প্রয়োগগুলো সেভাবেই করব। তাহলে আমরা লিখব প্রান্তীয়, এই যে প্রান্তীয় দুটি পদ দুটির গুণফল, তাহলে একই রকমভাবে লিখতে পারি যে প্রান্তীয় পদ দুটির গুণফল সমান সমান শেষের পদ কি এখানে দেখতে পাচ্ছি 7, আর এখানে সবার শেষে আছে 10, অর্থাৎ 7 10কে কত 70। এবার মধ্যপদদ্বয়ের গুণফল, তাহলে সেমভাবে লিখব যে মধ্য পদ দুটির গুণফল, দুটির গুণফল। ওকে, তাহলে মধ্যপদ কি এখানে 5 আর 14, তাহলে 5 গুণন 14, 5 14 কত 70, তাহলে দুটোই সমান। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি যে সংখ্যা 4টি সমানুপাতে আছে। তাহলে সুতরাং যে সংখ্যা 4টি সমানুপাতে আছে,
বা আমরা এটা লিখেও বলতে পারি যে এটি সমানুপাতে আছে। ওকে, বা লিখে কথায় লিখতে পারি যে সুতরাং সংখ্যা 4টি সমানুপাতে আছে। ওকে, চলো পরেরটা দেখো। 2 নম্বরটি কি বলেছে যে নিজেরা যাচাই করি। এটার ক্ষেত্রে ছিল যে 10, 5, 14, 7 সমানুপাতে আছে কিনা। তাহলে এই কথাগুলো ছিল লেখা। তাহলে একই রকমভাবে আমরা লিখব যে প্রান্তীয় পদ দুটির গুণফল সমান সমান। তাহলে এখানে প্রান্তীয় পদকে 10 আর শেষে পদটা বলা হয় প্রান্তীয়, মানে দুই সাইডের দুটো পদকে বলা হয় প্রান্তীয়। 7 10কে 70। আর তাহলে আমরা লিখব যে মধ্যপদ দুটির গুণফল সমান সমান এখানে 5 আর কে 14, 5 14 70। তাহলে দুটোই যেহেতু সমান, তাহলে আমরা এভাবেও লিখতে পারি উত্তরটা যে 10, 5, 14 ও 7 সমানুপাতে আছে। ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই। চলো নেক্সট 3 দেখো কি বলছে, নিজেরা যাচাই করি। এখানে সংখ্যা ছিল যে 14, 5, 10, 7 সমানুপাতে আছে কিনা। তাহলে এই কথাটা লিখে দেওয়া ছিল যে নিজেরা যাচাই করি 14, 5, 10, 7 সমানুপাতে আছে কিনা। তাহলে আমরা একই রকমভাবে লিখব যে প্রান্তীয় পদ দুটির গুণফল প্রান্তীয় পদ দুটির গুণফল। তাহলে এখানে প্রান্তীয় পদ কি 14 আর হচ্ছে 7। তাহলে দেখো 7 আর 14 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো। প্রান্তীয় পদ 7 আর 14, 7 14 দেখো 4 7 28, 8 হাতে থাকলো 2, 7 7 8 9 98 পেলাম। আর মধ্য পদ দুটির গুণফল সেটা কত 5 আর 10, 5 গুণন 10 অর্থাৎ 5 10কে 50। তাহলে দেখো এটা 98, এটা 50 সমান তো হলো না। তাহলে আমরা লিখব যে এটি সমানুপাতে নেই। তাহলে 14, 5, 10 ও 7 সংখ্যাগুলি সমানুপাতে নেই। যে সংখ্যাগুলি সমানুপাতে নেই। ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই। চলো পরেরটা দেখে নেব। এবার দেখো পেজ নাম্বার 37 কি বলেছে। বলছে সংখ্যা দিয়ে সমানুপাত তৈরি করি। তাহলে 6 নম্বর পয়েন্টে বলেছে এখানে সংখ্যা দেওয়া আছে 2 3 4 6 দিয়ে নানা রকম সমানুপাত তৈরি করি। তাহলে সংখ্যাগুলি প্রথমে 2 3 4 6 নিয়েছে, 2 3 4 6। প্রান্তদ্বয় বলতে এই শেষ পদ দুটো, এখানে প্রথমেরটা এখানে শেষেরটা। তাহলে কত 2, 6। মধ্যপদ বলতে এখানে কোনটা পদ 3, 4কে বোঝাচ্ছে। প্রান্তদ্বয়ের গুণফল সমান সমান মধ্যদ্বয়ের গুণফল, আমরা এটাও জানি। তাহলে প্রান্তদ্বয় এখানে কে 2 6 এর গুণফল। তাহলে 6 দুগুণে কত 12। আর মধ্যপদকে এখানে 4 আর 3, তাহলে 3 4 12। দেখো দুটোই সমান, এটাও 12 এটাও 12। তাহলে সমানুপাতটা কীভাবে হবে। সমানুপাতটা এভাবে হবে যে 2:3। তাহলে সমানুপাতে কি করে লিখবো দেখো,
যে সংখ্যা 4টা যে ছিল এর সাথে এর অনুপাত দেখাবো, তাহলে 2:3 দেখাবো। আবার 4-এর সাথে 6 দেখাবো, তাহলে 4:, কত দেখাবো 6। তাহলে এখানটায় আমি ডবল বা ডাবল অনুপাত নেব। এটা ভগ্নাংশ আকারে কি পাবো দেখো, তাহলে এটাকে লেখা যায়, যেহেতু অনুপাত আছে তাহলে 2-এর নিচে 3কে নিয়ে আসবো, তাহলে 2/3। আর ডবল অনুপাতের জায়গায় আমি কী করবো, সমান সমান নেব, আর 4-এর নিচে আমরা 6কে নিয়ে আসবো। একই রকমভাবে দেখো যে এই সংখ্যাটা দিয়ে 2, 3, 4 ও 6 দিয়ে আমরা আরেকটা সংখ্যা সাজিয়েছি। প্রথমে 3কে লিখলাম, 2টাকে পরে লিখলাম, 6টাকে সামনে করলাম, 4টাকে পরে লিখলাম। তাহলে এভাবেও করতে পারি আমরা। তাহলে এখানে প্রান্তপদ কি দাঁড়াচ্ছে 3 আর 4 দাঁড়াচ্ছে, মধ্যপদ দাঁড়াচ্ছে 2,6। তাহলে প্রান্তদ্বয়ের গুণফল বলতে এখানে 3 আর 4-এর কথা বলেছে, তাহলে 3 4-এ এটার ক্ষেত্রে 12। আর মধ্যপদের গুণফল বলতে 6 2 12। দুটোই যেহেতু সমান সমান 12, এটাও 12 এটাও 12, তাহলে আমরা অনুপাতটা লিখতে পারি 3:2, 6:4 এভাবে। যে এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, তাহলে মিডলে কী হবে, 2 বা ডাবল অনুপাত। ডাবল অনুপাতের জায়গায় আমরা সমান সমান বসাবো, আর 3টা চলে আসবে 2-এর নিচে, আর 6 এখানে 4 চলে আসবে 6-এর নিচে। ওকে, আবার দেখো এই সংখ্যাটা দিকে আরেকটা সংখ্যা সাজিয়েছে, এবার লিখেছে 2-এর সাথে 4 আর 3-এর সাথে 6। দেখো 2-এর সাথে 4 আর 3-এর সাথে 6, তাহলে প্রান্তপদ দুটো হচ্ছে 2,6 আর মধ্যপদ হচ্ছে 4,3। তাহলে এদের দুজনের গুণফল 6 2 12, আর এদের দুজনের গুণফল মানে 3 4 12। তো দুটোই যেহেতু এদিকটাও 12 এদিকটাই 12, তাহলে আমরা অনুপাতটাতে এখান থেকে লিখবো সংখ্যা থেকে, যে 2:4 বা 2:4, 3:6। এটা লেখার আগে ঠিক এর সামনে এই জায়গাটা যেহেতু অনুপাত দেখাচ্ছে না, তাহলে আমরা ডবল অনুপাত দেবো। ডবল অনুপাতের জায়গায় আমরা তুলে সমান সমান দেবো, আর 4 নিয়ে আসবো 2-এর নিচে, 3-এর নিচে নিয়ে আসবো 6। ঠিক আছে, এরপরে দেখো এবার কি করলো, 4-এর সাথে 2-এর সম্পর্ক করলো, 3-এর সাথে 6, 6-এর সাথে 3, 4-এর সাথে 2, 6-এর সাথে 3। তাহলে প্রান্তপদ হচ্ছে 4 3, মধ্যপদ হচ্ছে 2 6। দুজনের গুণফল 3 4 12, এটাও 6 2 12। দুটোই যেহেতু সমান সমান 12, তাহলে 4-এর সাথে 2-এর সম্পর্ক, 6-এর সাথে 3-এর সম্পর্ক, কিন্তু মাঝখানে দেবো ডবল অনুপাত। ডবল অনুপাত তুলে আমরা সমান সমান বসাবো, 4-এর নিচে 2 নিয়ে আসবো, 6-এর নিচে আমরা 3 নেব। এবার দেখো 7 নম্বর পয়েন্ট কি বলেছে, যে উপরের মতো ছক করে 5, 15, 10, 30 দিয়ে নানা রকম অনুপাত তৈরি করি নিজে করি। সেম এভাবে আমাদের একটা ছক তৈরি করে নিতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা করব। তো সংখ্যা দেওয়া আছে এখানে 5, 15, 10, 30। ওকে, তাহলে আমরা এটার মতো করে লিখব, যে প্রথমে সংখ্যাগুলি, তারপর প্রান্তদ্বয়, তারপরে মধ্যপদদ্বয়, এটা হচ্ছে প্রান্তপদদ্বয়, মধ্যপদদ্বয়, প্রান্তপদদ্বয়ের গুণফল সমান সমান মধ্যপদদ্বয়ের গুণফল, সমানুপাত আর ভগ্নাংশ আকারে পাই। তাহলে প্রথমে যে পদটা দেওয়া ছিল সেটা 5, 15, 10, 30। তাহলে আমরা এখানে লিখব 5, 15, 10, 30। তাহলে এখানে প্রান্তপদ কোন দুটো, 5 আর 30, তাহলে 5, 30। মধ্যপদকে এখানে 15 আর 10, 15, 10। এবার প্রান্ত দ্বয়ের গুণফল একই রকমভাবে আমরা করব। তাহলে প্রান্ত দ্বয়ের গুণফল বলতে এখানে 5 আর 30-এর কথা বলেছে, 5 গুণন 30 মানে 3 5 15, 150। আর মধ্যপদ বলতে এখানে 15 গুণন 10-এর কথা বলেছে, তাহলে 15কে 15 একটা শূন্য মানে এটাও 150। এবার যখন সমানুপাতে লিখব, তাহলে এর সাথে এর সম্পর্ক করব, যে 5 অনুপাত 15, আবার 10 অনুপাত 30। তার আগে করার জন্য তার আগে আমরা কী দেবো, ডবল অনুপাত দেব। এবার লিখব 10:30। এবার যখন ভগ্নাংশ আকারে লিখব, তাহলে এখানে আমরা কি করব দেখো, যে 5-এর নিচে আমরা 15কে নিয়ে আসব, আর ডবল অনুপাত মানে সমান সমান দেব, আর 10-এর নিচে আমরা 30কে নিয়ে আসব। এভাবে প্রত্যেকটাই করব। এখানে একটা সংখ্যা দেওয়া ছিল, আমরা আরও এই সংখ্যাগুলোকে এলোমেলোভাবে লিখব। যেমন 15টা আমরা যদি সামনে লিখি, দেখো 15,
তাহলে 5টা এই জায়গায় লিখি, তারপর 30টাকে সামনে করে দিই, তাহলে 10টাকে আমরা 30-এর জায়গায় লিখি। তাহলে এটাও একটা আমাদের সংখ্যা হয়ে গেল। এবার এখানে প্রান্তপদ কত দাঁড়াচ্ছে 15,10, মধ্যপদ কত দাঁড়াচ্ছে 5,30। তাহলে প্রান্তদ্বয়ের গুণফল বলতে 15 গুণন 10, 15কে 15 মানে 150, আর এখানে 5 গুণন 30 বলতে 3×5 = 15, এটাও 150। তাহলে সমানুপাতটা কী হবে? দেখো সমানুপাত এখানে হবে যে প্রথম দুটো 15:5, 15:5, আবার ডাবল ইস্টু দেবো, আবার এর সাথে এই রিলেশান 10:30:10। এখান থেকে আমরা কি লিখবো যে 15 উপরে, 5 হচ্ছে নিচে, ডবল অনুপাত মানে সমান সমান, উপরে আমরা বসাবো 30 আর নিচে বসাবো 10। একই রকমভাবে আবার সংখ্যাগুলো চেঞ্জ করে লিখব। এবার দেখো 5 আর আমি 10-এর সম্পর্ক লিখি, যে 5-এর সাথে 10, তাহলে 15-এর সাথে কত 30। এবার প্রান্তপদ দাঁড়াচ্ছে 5,30, মধ্যপদ দাঁড়াচ্ছে 10,15। একই রকমভাবে প্রান্তদ্বয়ের গুণফল বলতে 5 গুণন 30, 3×5 = 15, এটাও 150। আর এখানে মধ্যপদদ্বয়ের গুণফল মানে 10 গুণ 15 মানে এটাও 150। তাহলে আমার অনুপাতটা কী হবে, যে একই রকমভাবে 5-এর সাথে 10-এর, তাহলে 5:10, ডবল অনুপাত দেব 15:30, যে 15:30। এবার দেখো এখানে আমরা ভগ্নাংশ আকারে লিখব, তো 5-এর নিচে 10কে নেব সমান সমান, আর 15-র নিচে আমরা 30কে লিখব। আরেকটা কীভাবে করতে পারি দেখো, 10কে আগে নিয়ে আসি আর 5কে পরে নিয়ে যাই, এখানে 30কে প্রথমে নিয়ে আসি আর 15কে 30-এর জায়গায় লিখি। তাহলে প্রান্তপদ হচ্ছে এখানে 10 আর 15, মধ্যপদ হচ্ছে 5,30, 5,30। তাহলে প্রান্তদ্বয়ের গুণফল বলতে 10 গুণন 15 মানে 150, আর এটা হচ্ছে 5 গুণন 30 মানে 3×5 = 15 বলতে 150। তাহলে অনুপাতটা কী দাঁড়াচ্ছে, যে 10:5, ডাবল ইস্টু 30:15, 30:15। তাহলে 10-এর নিচে আমরা 5কে লিখব আর 30-এর নিচে আমরা 15কে নেব। ওকে, এবার 8টা দেখো কি বলেছে, 7, 8, 14, 16 দিয়ে নানা রকম সমানুপাত তৈরি করি নিচে করি। তাহলে প্রথম টেবিলটা দেওয়া আছে 7-এর সাথে 14, 8-এর সাথে 16। তাহলে আমরা প্রথম টেবিলটা সেমভাবে নেব, যে 7, 14, 8, 16, এই সংখ্যাগুলির জায়গায় আমরা এটা লিখতে পারি যে 7, 8, 14, 30। তাহলে প্রথমটার ক্ষেত্রে যে সংখ্যাগুলো ছিল সেখানে ছিল 5, 15, 5, 15, 10, 30। তাহলে প্রান্ত পদ কোন দুটো, এখানে প্রান্ত মানে শেষের পদ 7 আর শেষের পদ হচ্ছে এখানে 16, মধ্যপদ তাহলে কি 14, পড়ে থাকলো 8। প্রান্তদ্বয়ের গুণফল বলতে এখানে 7 আর 16-র কথা বলেছে, 7 গুণন 16। তাহলে 7 গুণন 16 করলে দেখো 6 7 42-এর 2, হাতে থাকলো 4, 7 7, 8 9 10 11, অর্থাৎ 112। আবার মধ্যদ্বয়ের গুণফল বলতে এখানে 14 আর 8-এর কথা বলেছে, যে 14 গুণন 8, 4 8 32-এর 2, হাতে থাকলো 3, 8 8 9 10 11, এটা হচ্ছে আমার গুণ করে 112। এবার দেখো
এটা গুণ বলেছে, কিন্তু আমি গুণ করে দেখে নিচ্ছি যে দুটো সমান হচ্ছে কিনা। যেমন এটার ক্ষেত্রে দুটোই কি সমান। ওকে, তাহলে আমরা কি লিখবো, যে সমানুপাতটা কীরকম হবে দেখো, যে 7 অনুপাত 14, ডবল অনুপাত দেব 8-এর সাথে 16, তাহলে 8 অনুপাত 16। তাহলে ভগ্নাংশ আমরা আকারটা কীভাবে লিখবো, ভগ্নাংশ আকারে, তাহলে 7-এর নিচে আমরা 14কে নিয়ে আসবো, আর ডবল অনুপাত মানে সমান সমান, তাহলে 8-এর নিচে আমার চলে আসছে 16। পরে যদি আমরা সংখ্যাগুলো আরেকটু সাজিয়ে নিই, তাহলে দেখো এটার ক্ষেত্রে যে 14কে আগে করি 7কে পরে করি, 14কে সামনে করে নিলাম 7কে পরে, তাহলে এখানে 16কে 8-এর জায়গায় লিখব, এখানে লিখব 16, আর 8কে লিখব 16-র জায়গায়। তাহলে এখানে প্রান্তপদ কি দাঁড়াচ্ছে, 14 গুণন 8, না 14,8, আর এটা হচ্ছে 7,16। তাহলে প্রান্তদ্বয়ের গুণফল সমান সমান মধ্যপদদ্বয়ের গুণফল। তাহলে এটা একবারে আমরা এভাবে লিখতে পারি যে যেহেতু দুটো গুণফল মাঝখানে সমান সমান দিতে হবে, তাহলে একবারে আমরা লিখতে পারি, যেমন এটার ক্ষেত্রে 14 গুণন 8, 14 গুণন 8 এই সমান সমান তো ছিলই মধ্যপদদ্বয়ের গুণফল, তাহলে মধ্যপদকে এখানে 7 গুণন 16 এভাবেও দেখাতে পারো। ওকে, নতুবা এভাবেও দেখাতে পারো। 14কে 8 দিয়ে গুণ করে দেখো কত দাঁড়াচ্ছে, তাই 4 × 32 2, হাত থাকলো 3, 8 মানে এটা দাঁড়াচ্ছে 112, সমান সমান এটা যদি গুণ করি তাহলে 6 × 7 42 2, মানে এই যে এটাই দাঁড়াচ্ছে 112। তো দুটোই যেহেতু সমান, তাহলে আমরা অনুপাতটা লিখতে পারি 14:7, 14:7 ডাবল 16:8, যে 16:8। এবার যখন ভগ্নাংশে দেখাবো, তাহলে 14 নিচে আমি 7 নিয়ে আসবো, সমান সমান নেব ডবল তুলে, উপরে 16 নিচে হচ্ছে 8। ওকে, একই রকমভাবে এবার আমরা কি করব, যে 7-এর সাথে 8-এর সম্পর্ক দেখাই, যে 7,8, তাহলে 14-র সাথে কত লিখব, 16, যে 14,16। তাহলে প্রান্তপদকে এখানে 7,16, আর মধ্যপদ দাঁড়াচ্ছে 8,14। এবার একই রকমভাবে মাঝখানে সমান সমান নিই, কেন কি এখানে সমান সমান আছে। প্রান্তদ্বয়কে এখানে 7 গুণন 16 করে দিই, আর এখানে 8 গুণন 14, এই দুটো গুণ করে দেখো সমানই হবে। এটা করে দিচ্ছি না আমি, তাহলে 7 অনুপাতটা সাজাবো, 7-এর সাথে 8-এর ডবল অনুপাত, 14-র সাথে অনুপাত হচ্ছে আমার 16। এবার ভগ্নাংশ যখন লিখবো, তাহলে একই রকমভাবে ভগ্নাংশ যখন লিখবো, তাহলে 7-এর নিচে 8 সমান সমান ডবল উঠে 14 নিচে আমার 16। ওকে, আবার এদের জায়গা পরিবর্তন করে তাহলে আরেকটা নতুন সংখ্যা পাবো। তাহলে 14, 8কে সামনে করে দিয়ে 7কে পরে লিখি, তাহলে 8,7, তাহলে 16 সামনে চলে আসবে, 14 পরে চলে যাবে। তাহলে এখানে 8-এর সাথে কত হবে, প্রান্তপদ হচ্ছে 8,14, আর এখানে হচ্ছে 7,16। আবার সমান সমান নেব, তাহলে প্রান্তদ্বয়ের গুণফল হচ্ছে 8 গুণন 14, 7 গুণন 16, এটাও গুণ করে দেখো দুই দিকে 112 আসবে। তাহলে সম্পর্কটা লিখবো যে 8 অনুপাত 7 ডাবল অনুপাত 16 অনুপাত 14। এবার একই রকমভাবে যখন আমরা ভগ্নাংশে দেখাবো, তাহলে 8 চলে যাবে উপরে, 7 চলে আসবে নিচে, ডবল অনুপাত উঠে সমান সমান 16 নিচে আসবে আমার 14। ওকে, এভাবে আমরা টেবিলগুলো কমপ্লিট করব। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো 9 দাগেরটা কি বলেছে, যে 9, 11, 27 ও 33 দিয়ে নানা রকম সমানুপাত তৈরি করি নিজে করি। তাহলে প্রথম সমানুপাতটা দেখো লিখেছে 9, 11, 27, 33, মানে যেভাবে ছিল সেভাবেই নিয়েছে। তাহলে প্রথমটা নিয়েছি 9, 11, 27, 33। তাহলে প্রান্তপদ কোন দুটো, এখানে 9 আর 33, 9, 33, তাহলে মধ্যপদ দাঁড়াচ্ছে 11 আর 27। তাহলে প্রান্তদ্বয়ের গুণফল সমান সমান মধ্যদ্বয়ের গুণফল, তাহলে মাঝখানে আমরা সমান সমান রাখি। প্রান্তদ্বয়ের গুণফল কত, 9 গুণন 33, তাহলে 11 গুণন কত হবে, 27। এটা যদি চেক করে নাও, তাহলে 3 9 27-এর 7, থাকলো 2,
3 লং 27, 28, 29 মানে 297। দেখি এই দিকটা আসে কিনা। 11 আর 27, তাহলে এটা একটু দেখে নিতে হবে যে 27, 11, 7, 2, 7, 2, তাহলে 7, 7, 2 যোগ করলে 9, তাহলে 297। তাহলে দেখো দুদিকে কিন্তু সমান আসলো। তাহলে অনুপাতটা সমানুপাতটা কী করে লিখবো? তাহলে 9-এর সাথে 11কে লিখবো। তাহলে 9 যেহেতু অনুপাতের অঙ্ক, তাহলে অনুপাত দিতে হবে। 9-এর সাথে 11 ডবল অনুপাত নেব, কেন কি আমি এদের দুইজনের সম্পর্ক নেব 27 অনুপাত 33। আর ভগ্নাংশ আকারে কীভাবে লিখব? তাহলে এখানে 9-এর নিচে 11 আসবে সমান সমান, এই ডবল অনুপাত উঠে সমান সমান, উপরে হচ্ছে 27, নিচে হচ্ছে 33। একই রকমভাবে আমরা কি করব? 11কে সামনে লিখব, 9কে পরে লিখব। দেখো রিলেশনগুলো এভাবেই করবে, খুবই সহজ। 9কে 11 জায়গায় করে দাও, আর 33কে 27-এর জায়গায় লিখো, তাহলে 27 চলে যাবে 33-এর জায়গায়। আবার প্রান্তপদ হচ্ছে 11, 27 মানে প্রথম পদ আর শেষ পদ, আর মধ্যপদ মানে হচ্ছে 9 আর 33কে বলা হচ্ছে যেহেতু মিডিলে আছে। তাহলে দেখো 11 গুণন 27 সমান সমান 9 গুণন কত? 33। ওকে, যেহেতু সমান সমান দিতে হবে। তাহলে 11 দিয়ে 27কে যদি গুণ করি আমরা, 11 আর 27 গুণ করলে এটা 297 হবে। 9 আর 33 গুণ করলে সেটাও 297 হবে। তাহলে 11-র সাথে 9 ডবল অনুপাত 33 অনুপাত কত? 27। তাহলে সেমভাবে দেখো 11-র নিচে 9 লিখব, সমান সমান নেব, ডবল অনুপাত তুলে 27-এর নিচে চলে আসবে 33-এর নিচে চলে আসবে 27। আবার 9-এর সাথে একবার 27কে আমরা লিখতে পারি, আর 11-র সাথে 33। তাহলে আরেকটা সম্পর্ক পাবো, 9-এর সাথে 27 আর 11-র সাথে আমরা 33। তাহলে প্রথম পদ শেষ পদ, তাহলে 9, 33, আর মাঝখানে দুজন আছে 27, 11। তাহলে আমরা কি জানি যে প্রান্ত পদ দ্বয়ের গুণফল, তার 9 গুণন 33 সমান সমান 27 গুণন 11। তাহলে এই যে 27 গুণন 11 মানে 297, 9 গুণন 33 মানে এটাও 297। একটা করে নিয়েছি, আর করার প্রয়োজন নেই। তাহলে আমরা লিখতে পারি 9 অনুপাত, দেখো প্রথম অনুপাতের সাথে পরেরটা অনুপাতে থাকবে, আবার ডবল অনুপাত হবে 11-র সাথে 33। তাহলে 11 অনুপাত 33। তাহলে দেখো 9-এর নিচে আসবে 27 সমান সমান ডবল অনুপাত উঠে উপরে 11, নিচে হচ্ছে 33। এবার পরেরটা দেখো 9, 27, 11, 33 যেমন হয়েছে। এবার এদের মধ্যে জায়গায় যদি পরিবর্তন করি, তাহলে 27 চলে যাবে সামনে, 27 সামনে, 9 আসবে পরে, আর 33 চলে আসবে সামনে, 11 চলে যাবে পেছনে। তাহলে প্রথম পদ প্রান্তীয় পদ হচ্ছে 27 গুণন 11, 27, 11, মধ্যপদ হচ্ছে 9, 33। তাহলে এখানে 7-এর সাথে 11 গুণ করব, সমান সমান 9-এর সাথে 33 গুণ করব, তাহলে মধ্যপদ প্রান্তপদ পেয়ে যাব। তাহলে 27 অনুপাত হচ্ছে 9 ডবল ইস টু 33 ইস টু হচ্ছে 11। তাহলে 27-এর নিচে 9 বসাবো, সমান সমান 33-এর নিচে 11 নেব। ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার দেখো পরে কি বলেছে দেখে নিই একটু। বলছে অন্যভাবে দেখি 4টি বীজগণিতের সংখ্যা সমানুপাতিক হলে তাদের মধ্যে কি সম্পর্ক পাই। তাহলে এখানে দেখো 1 নম্বর দিয়েছে যে এ বি সি ডি, এই 4টি অনির্দিষ্ট বীজগণিতিক সংখ্যা যাদের মান শূন্য নয়, এরা কখনো শূন্য হবে না। সমানুপাতিক হলে আমরা কীভাবে সম্পর্কটা করতে পারি, এর সাথে এর অনুপাত দেব, আর যখন এর সাথে এর সম্পর্ক লিখব তার আগে কিন্তু ডবল অনুপাত দেবো, এটা মনে রাখবে। আবার ভগ্নাংশ যখন লিখব, তাহলে এর নিচে বিকে নিয়ে আসবো, সির নিচে ডিকে নিয়ে আসবো। তাহলে দেখো দুদিকে বিডি করে পাই, মানে বির সাথে ডি গুণ করে পাই। বলছে দুদিকে বি ডি গুণ করে, মানে এদিকেও বি গুণ করতে বলছে, এদিকেও ডি গুণ করতে, তাহলে এদিকে বি, মানে এটার মানে বোঝাচ্ছে দেখো
যে এ বি তো ছিল, এ পাশে বি গুণ করতে বললো, দুদিকে বিডি গুণ করতে বললো। ওকে, মানে বিডি করে গুণ করতে বললো। সমান সমান সিডি ছিল, কিন্তু আমাকে বিডি গুণ করতে হবে। তাহলে দেখো বিবি কেটে যাচ্ছে, তাহলে কি থাকলো আমার এডি, এখানে ডিডি কেটে যাচ্ছে, তাহলে আমার থাকলো কত বিসি। এই যে দেখো দুই দিকে কিন্তু এখানেও আমাকে বিডি গুণ করতে হবে, এখানেও আমাকে বিডি গুণ, ডিডি কাটছে, তাহলে এটা থাকছে। তাহলে এখানে যে সম্পর্কটা আসলো সেখানে কি দেখাচ্ছে যে প্রথম পদ গুণন চতুর্থ পদ, দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। এটা নিয়ে আমরা করেছি যে হ্যাঁ প্রথম পদের সাথে দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদের সাথে তৃতীয়। দেখো এর সাথে ডি সম্পর্ক, তাহলে এ ডি, তাহলে কি দাঁড়ালো প্রথম চতুর্থ। আর এখানে বিসি বলছে, তাহলে বিসি কোথায় আছে, দেখো বিসি কত নম্বর আছে, দ্বিতীয় তৃতীয়। 2 নম্বরটা দেখো কি বলেছে, এডিবিসি, মানে এখান থেকে নিয়েছে এডিবিসি। আবার কি করেছে, উভয় পক্ষকে এ বি দ্বারা ভাগ করে পায়। তাহলে এই এডি তো ছিল সমান সমান বিসি ছিল, এই উভয় পক্ষকে আমরা এ বি দ্বারা ভাগ করব, এ বি। তাহলে এটাকেও কিন্তু আমাকে এ বি দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি কাটছে, দেখো এ কাটছে, এই যে এ কাটছে, তাহলে কি পড়ে থাকছে ডিবি, ডি বাই বি, ডি বাই বি থাকছে। তাহলে এটাকে যেহেতু ডি বাই বি থাকছে, কি থাকলো আমার ডি বাই বি। আর এখানে কি কাটছে দেখো বি কাটছে, সি বাই এ থাকলো। এটাকে আবার অনুপাতে সাজাতে পারি, ডি অনুপাত বি আর সি অনুপাত এ। তাহলে ডবলকে উঠে আমরা অনুপাত দিয়ে দেখাতে চাই, দুটো অনুপাত দেখাতে হবে। তাহলে এখানে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে দেখো, সির সাথে এ মানে ঘুরিয়ে লিখেছে, এটাকে সামনে করে দিয়েছে আর এটাকে পরে লিখেছে, ডিবিটাকে পরে লিখলো। এরপরে দেখো 3 নাম্বারটা কি বলেছে যে এডিবিসি। তাহলে এডিবিসি যখন পাচ্ছি, এটাকে আবার উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করে পাই। এর আগে যেমন এবি দ্বারা ভাগ করেছি, এবার এসি দেখো এর নিচে এসি, এর নিচে এসি বসা, তাহলে সিসি কাটছে, এখানে এ কাটছে, তাহলে ডি বাই সিকে আমি কি লিখতে পারি, ডি ইস টু সি, আর বি বাই একে লেখা যায় বি ইস টু এ, আর সমান সমান উঠে আমি ডবল অনুপাত দেবো। আবার ঘুরিয়ে লিখি এ ইস টু বি ইস টু এ, মানে এটাকে আগে লিখবো এটাকে পরে লিখবো, কেন এ বি সি ডি পড়লে এটা আগে আসে। তাহলে বি ইস টু একে আমরা প্রথমে করব, ডি ইস টু সিকে এক পিছনে লিখবো, কিন্তু এটাকে সামনে করতে পারবো না, যেভাবে আছে সেভাবেই এই দিকটা লিখবো। 4 নাম্বার দেখো এডি বিসি, তাহলে এখানে বলছে উভয় পক্ষকে সিডি দ্বারা ভাগ করে পাই। এবার যদি সিডি দ্বারা ভাগ করি, একবার এ বি দিয়ে করলাম, একবার বিসি দিয়ে করলাম, একবার এসি দিয়ে করলাম, এবার সিডি দিয়ে করবো। তাহলে সিডি করলে ডিডি কাটছে, সিসি কাটছে, তাহলে বিডি, বি অনুপাত ডি, আর এখানে হচ্ছে এ অনুপাত সি, মানে এরকম পাবো। বলছে প্রান্ত দুটির গুণফল মধ্যপদের গুণফল হলেই 4টি সমানুপাতি হবে এবং 4টি আলাদা অনুপাত তৈরি করতে পারবো। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট পার্ট আমরা 3তে বাকিটা আলোচনা করব।